একসময় কদমতলা নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে দুই ভাই থাকতেন, কাশেম এবং করিম। কাশেম ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি, তার সম্পদের অভাব ছিল না, এবং তার ছোট ভাই করিম ছিলেন অত্যন্ত দরিদ্র। করিম তার পরিবারের ভরণ পোষণের জন্য সারাদিন তার ছোট্ট জমিতে শ্রমিকের কাজ করতেন। তাদের বাবা মা দুজনেই মারা যান। বাবা মায়ের মৃত্যুর পর কাশেম অত্যন্ত চালাকির সাথে সমস্ত টাকা পয়সা এবং সম্পদ দখল করে করিমকে একটি ছোট জমি দিয়েছিলেন, যাতে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু এত টাকা পাওয়ার পরেও কাশেম খুশি ছিলেন না। তার মনের প্রতিটি কোণ সম্পদের আকাঙ্ক্ষায় ভরে উঠত। তার যত বেশি টাকা ছিল তত বেশি কাজ তিনি দেখতে পেতেন, এবং এখন তার চোখ ছোট ভাই করিমের জমির দিকে। কাশেম যে কোনো উপায়ে তার ছোট ভাই করিমের জমি দখল করার চেষ্টা করছিলেন, কারণ করিমের জমি খুব উর্বর ছিল। সার ছাড়াই বা খুব বেশি পরিশ্রম ছাড়াই সেখানে ভালো ফসল উৎপাদন হতো। জমি থেকে উৎপাদিত ফসল করিম পরিবার এবং তার ছেলের পড়ালেখার জন্য যথেষ্ট ছিল, এবং তাদের কখনো কোনো কিছুর অভাব হয়নি। করিম তার ছেলেকে শহরে একই জমি দিয়ে লেখাপড়া করাচ্ছিল। একদিন কাশেম করিমের কাছে আসে। করিম তার জমিতে কাজ করছিল। আরে করিম, কেমন আছো ভাই? আমি শুনেছি তুমি শহরে তোমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছ এবং এত ছোট জমিতে কৃষিকাজ করছো। ফলকো, এত ছোট জমিতে কৃষিকাজ করে তুমি তোমার ছেলেকে কিভাবে শিক্ষিত করতে পারবে? তুমি কিভাবে তার খরচের জন্য টাকা জমাবে? তুমি কি ভেবে দেখেছো শহরে কত খরচ হয়? ঠিক বলেছ ভাই, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি কিছু ব্যবস্থা করব। যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে আমি সরকারি ঋণ নেব, কিন্তু আমি আমার ছেলেকে শিক্ষিত করে একজন মহান মানুষ করে তুলব। আমি তাকে শ্রমিক হতে দেব না, যাতে তাকে আমার মতো ঘরে ঘরে ঘুরে বেড়াতে না হয়। আরে আমার ছোট ভাই করিম, তুমি কি বলছো? আমি যখন আছি তখন তুমি অন্য কোথাও গিয়ে টাকা চাইবে কেন, এবং কেন তুমি ধার নেবে? এখন তোমার বড় ভাই কাশেম বেঁচে আছে, এবং যতদিন আমি বেঁচে আছি তুমি অন্য কোথাও গিয়ে টাকা চাইবে না। কখন আমি তোমার কোনো কাজে আসব? ভাই, তুমি কি বলতে চাও? আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে আমি যখন আছি তখন তুমি তোমার ছেলের পড়াশোনার জন্য অন্য কারোর কাছে টাকা চাইবে কেন? কখন আমি তোমার কোনো কাজে আসব? আমি যখন আছি তখন তুমি অন্য কারোর কাছে টাকা চাইবে কেন? তুমি কি আমাকে বড় ভাই মনে করো না? সবশেষে আমি তোমার বড় ভাই, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে টাকা দেব। ভাই শোনো ভাই, আমি তোমার কাছ থেকে বা গ্রামের কারোর কাছ থেকে কখনো ঋণ চাইনি, তাহলে এখন আমি কিভাবে ঋণ নেব? ও না না, ঠিক আছে, তুমি আমার ছোট ভাই, তুমি আমার কাছ থেকে টাকা নিতে পারো, এবং বিনিময়ে তুমি তোমার জমি আমার কাছে বন্ধক রাখতে পারো। ভাইয়া, অন্য গ্রামবাসীরা যেভাবে তাদের জমি তোমার কাছে বন্ধক রাখে, আমিও তোমার কাছে আমার খামার বন্ধক রাখতে পারি না। এই জমির কারণেই আমি আমার ছেলে আব্দুল্লাহকে শহরে লেখাপড়া করাচ্ছি, এবং এই জমিটি আমার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। তাই ভাই, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এই জমিটি দিতে পারবো না, এবং আমি নিশ্চিত যে একদিন আমি আমার ছেলে আব্দুল্লাহকে শিক্ষিত করে এই জমি থেকে বড় মানুষ বানাবো। ভাইয়া, আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে আমার জমি বন্ধক রাখতে পারবো না। এই কথা শুনে কাশেম খুব রাগ করে তার বাড়িতে ফিরে যায়। সে তার মিষ্টি কথা বলে কিছুই করতে পারে না, এবং এখানে করিমও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুদিন এভাবেই কেটে যায়। কাশেম, তোমাকে কোনোভাবে করিমের কাছ থেকে সেই জমিটি নিতে হবে। এই কথা বলার পর কাশেম ভাবতে শুরু করে কিভাবে করিমের জমি দখল করা যায়। তারপর কাশেমের মনে একটা পরিকল্পনা আসে, এবং সে করিমের বাড়িতে যায়।
আরে করিম, আমার ভাই, তোমার আত্মসম্মান দেখে আমি খুব খুশি। আমি তোমাকে তোমার বড় ভাই হিসেবে জানি। আমি তোমাকে সাহায্য করতে চাই, এবং তুমিও আমার সাহায্য নিতে অস্বীকার করতে পারবে না। যদি তুমি আমাকে তোমার বড় ভাই মনে করো, তাহলে তুমি আমার সাহায্য নিতে অস্বীকার করবে না। ঠিক আছে ভাই, বলো তুমি আমাকে কি বলতে চাও। ভাই, যদি তুমি চাও, আমার কাছ থেকে টাকা নিও না, আর তোমার জমিও আমার কাছে বন্ধক দিও না। ভাই, তুমি এক কাজ করো, গ্রামের ওপারে আমার একটা জমি আছে। এটা তোমার জমির চেয়ে 4 গুণ বড়। তুমি এক কাজ করো, কয়েকদিন সেই জমিতে চাষ করো। সেই জমিতে ফসল সবসময় ভালো হয়, তুমি অনেক লাভ পাবে। আর তুমি যে টাকা পাবে, তা দিয়ে তুমি তোমার ছেলের পড়াশোনা শেষ করতে পারবে। এবং বিনিময়ে আমি কিছুই চাই না। একটা ছোট্ট কথা হলো, যতক্ষণ তুমি আমার জমিতে চাষ করবে, আমার জমি তোমার কাছেই থাকবে, আর তোমার জমি আমার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যখন এত করে বলছো আমি তাই করব। এবার আমি তোমার জমিতে চাষ করব। করিম যদিও সে না চাইতেও তার বড় ভাই কাশেমের পীড়াপিড়িতে তার সাথে একমত হয়। কাশেম খুব চালাকি করে তার ছোট ভাই করিমকে জমির কাগজপত্রে তার বুড়ো আঙ্গুলের ছাপ দিতে বলে, কারণ করিম লিখতে এবং পড়তে জানত না। তাই সে কাগজপত্রে কি লেখা ছিল তা জানত না। এভাবেই কিছু সময় কেটে যায়। একদিন করিম জমিতে কাজ করছে। চলো ভাই, আজকের কাজ শেষ। বাজার থেকে আনা সব গাছপালা আমি মাঠে লাগিয়েছি। দেখো কত সবুজ আর সুন্দর দেখাচ্ছে। আমি শুধু আগামীকাল সকালের জন্য অপেক্ষা করছি। আমি আগামীকাল সকালে আসব এবং তাড়াতাড়ি জল দেব। এখন আমারও বাড়ি যাওয়া উচিত। আমি সারাদিন মাঠে কাজ করে খুব ক্লান্ত এবং আমার খুব ক্ষুধাও লাগছে, তাই আমার এখনই চলে যাওয়া উচিত। আজ আমি গিন্নিকে একটি সুস্বাদু লাল শাক এবং ছোট মাছের খাবার তৈরি করতে বলবো। তারপর আমি সারা রাত শান্তিতে খাবো এবং ঘুমাবো। এখন আমাকে যেতে হবে। এই বলে করিম খুশি মনে তার বাড়িতে চলে যায়। পরের দিন ভোরে যখন করিম তার খেতে যায়, তখন সে দেখে যে তার সব গাছপালা মরে গেছে। এসব দেখে করিম হতভাগ হয়ে যায়। সে বুঝতে পারে যে তার ভাইটাকে প্রতারণা করেছে। সে তার মিষ্টি কথার মাধ্যমে তাকে প্রতারণা করেছে। এটা তো একটা অনুর্বর জমি। হায় আল্লাহ, এখন আমার কি করা উচিত? আমার কি সর্বনাশ হয়েছে? আমার অনেক ক্ষতি হয়েছে। হায় আল্লাহ, আমার পুরো ফসল ধ্বংস হয়ে গেছে। হায় আল্লাহ, এই মাসে আমি আমার সংসার কিভাবে চালাবো? আমার ভাই আমাকে মিথ্যা বলেছে, সে আমাকে প্রতারণা করেছে। এটা একটা অনুর্বর জমি। আমি এখনই আমার ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, এটা ঠিক হবে, এবং আমি তাকে আমার জমি আমাকে ফিরিয়ে দিতে বলবো। করিম মনে মনে খুব দুঃখিত হয়, এবং দুঃখিত মন নিয়ে সে তার বড় ভাই কাশিমের বাড়িতে যায়। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বড় ভাই শোনো, তোমার জমি আমার কোনো কাজে আসে না। ওই জমি তো অনুর্বর জমি, তাই দয়া করে আমার জমি আমাকে ফিরিয়ে দাও। ওই জমিতে আমার ইতিমধ্যেই অনেক ক্ষতি হয়েছে। কিরে করিম, তুই এসব কি বলছিস? আর প্রথমে তুই বল, কে তোকে ভেতরে আসতে বলেছে? এবং ভুলে যাস না যে তুই তোর নিজের ইচ্ছায় এই কাগজপত্রগুলিতে তোর বুড়ো আঙুলের ছাপ দিয়েছিলি, এবং সেই কাগজপত্রগুলিতে স্পষ্টভাবে লেখা ছিল যে তোর জমি এখন আমার, এবং তাও তোর ইচ্ছায়। আমরা দুজনেই আমাদের জমি বিনিময় করেছি। এখন এই জমিতে তোর কোনো অধিকার নেই। এখন সেই জমি কেবল আমার। তাই যদি তুই ভালো থাকতে চাস, তাহলে এখান থেকে চলে যা এবং তোর সেই অনুর্বর জমিতে কৃষিকাজ করতে যা। এখন এখান থেকে চলে যা। যদি তুই আবার এখানে এসে যদি জমি চাস, তাহলে আমি তোর বিরুদ্ধে পুলিশ মামলা করব। সমস্ত কাগজপত্রে করিমের বুড়ো আঙ্গুলের ছাপের কারণে করিম কিছুই করতে পারল না, এবং হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। করিম মনে মনে খুব দুঃখ পেল।
এভাবেই দিন কাটতে লাগলো এবং একদিন আব্দুল্লাহ তার বাবাকে তার পড়াশোনার ফি দেওয়ার জন্য ফোন করে। বাবা, মাস শেষ হয়ে গেছে, ফি দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমার ফি পাঠাও। পুত্র, আমাকে ক্ষমা করো, বাড়িতে এখন কিছু সমস্যা আছে, তাই আমি এখনই তোমার ফি পাঠাতে পারছি না। আমার কি করা উচিত? বাড়ির অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে, ঘর চালানো খুব কঠিন হয়ে পড়েছে। মাফ করো বাবা, এখন তোমার পড়াশোনার জন্য কোথা থেকে টাকা জোগাড় করব? আমি কিছুই বুঝতে পারছি না যে তোমাকে আরও পড়াশোনা করাবো কিভাবে। আমার এখন আর কোনো আয়ের উৎস নেই। আমি এখন তোমার লেখাপড়ার টাকা পয়সা জোগাড় করতে অনেক সমস্যায় পড়ে গেছি। আব্দুল্লাহ বারবার জিজ্ঞাসা করার পর করিম তার ছেলেকে সবকিছু খুলে বলে। সে তার ছেলেকে এ বিষয়ে বলতে চাইছিল না, কারণ সে তার ছেলেকে বাড়ির সমস্যার কথা বলে কষ্ট দিতে চাইছিল না। সময় মতো ফি না পাওয়ার কারণে আব্দুল্লাহকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়। ঠিক আছে বাবা, আমি আগামীকাল গ্রামে আসব এবং দেখব আমরা একসাথে কি করতে পারি। চিন্তা করো না, আমি আগামীকাল আসছি। ওহ বাহ ভাই, বাহ! গ্রামের পরিষ্কার বাতাস এবং গ্রামের পরিবেশ এত মজার। শহরে দূষণ ছাড়া আর কিচ্ছু নেই। গ্রামের পরিবেশ এত পরিষ্কার ভাই। ঠিক সেই সময় সেখান দিয়ে একটি গরুর গাড়ি যাচ্ছিল। আরে ভাই, আপনি কি কদমতলা যাবেন? আরে ভাই, আমি ওদিকেই যাচ্ছি। তোমার লাকিজগুলো ভিতরে রাখো এবং তারপরে তুমি বসে পড়ো। বাড়ি পৌঁছে করিম আব্দুল্লাহকে কাশেম কিভাবে তার জমি দখল করেছে সে সম্পর্কে পুরো সত্যটা বলে। তাহলে ব্যাপারটা এই, চাচাকে একটা শিক্ষা দিতে হবে। বাবা, আমার একটা পরিকল্পনা আছে, আমি যা বলি তাই করো। আব্দুল্লাহ তার বাবাকে পুরো পরিকল্পনাটা বলার পর তারপর বাবা ছেলে দুজনেই রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। রাত 1টা বেজে গেছে। সেই সময় গ্রামের সবাই ঘুমোচ্ছে। তারপর বাবা ছেলে দুজনেই তাদের ঘর থেকে একটি করে পাত্র নিয়ে বেরিয়ে আসে এবং তাদের ক্ষেতের দিকে যায়। খেতে যাওয়ার পর বাবা ছেলে দুজনেই তারা বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে উভয় পাত্র মাটির ভেতরে পুঁতে দেয়। পরের দিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে চাষ করার সময় করিম তার ক্ষেতে দুটি সোনার ভর্তি পাত্র খুঁজে পেয়েছে। গ্রামের প্রতিটি কোণে কেবল করিমের কথাই আলোচনা করা হচ্ছে। যাকে দেখা যায় সে শুধু করিমের কথা বলছে। আরে ভাইরা, তোমরা কি কিছু শুনতে পেয়েছো কি পাওনি? আজ করিমের ক্ষেতে থেকে দুটি সোনা ভর্তি পাত্র পাওয়া গেছে। হ্যাঁ ভাই, আমি দেখতে গিয়েছিলাম। সোনা ভর্তি দুটি পাত্র সত্যি পাওয়া গেছে। করিমের ভাগ্য উজ্জ্বল হয়েছে, এখন তার দারিদ্র শেষ হয়ে গেছে। আরে ভাই, আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু ভাই, ওটা তো একটা অনুর্বর জমি ছিল, তাই না? সেখানে তো কিছুই জন্মাতো না। যদি সেখানে কোনো ফসল রোপণ করা হতো তাহলে সেই ফসলগুলো মরে যেত। তাহলে ধান কিভাবে বের হলো? আরে লতিফ ভাই, এমন জায়গায় তো ধান পাওয়া যায়। করিম সেই মুদ্রাগুলো বিক্রি করে খুব ধনী হয়ে যাবে। করিম এখন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে। করিমের এখন আর কোনো কিছুর অভাব থাকবে না। এই খবর কাশেমের কানে পৌঁছালে সে খুব হতাশ হয়। কিভাবে? এটা কিভাবে হতে পারে? একটি অনুর্বর জমি থেকে সোনা ভর্তি পাত্র কিভাবে বের হতে পারে? তাও আবার দুটো, যার অর্থ কাশেম সেই অনুর্বর জমিতে আরও ধন থাকতে পারে, যার অর্থ কাশেম করিম সেই
অনুর্বর জমি থেকে সমস্ত সোনার পাত্র বের করার আগেই কাশেম তোমাকে করিমের কাছ থেকে সেই জমি ফিরিয়ে নিতে হবে। কাশেম আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ করিমের বাড়িতে যায়। আরে ভাই করিম, আমি আমার জমি ফেরত চাই। আমাকে আমার জমি দাও। তুমি আমাকে আমার জমি ফেরত দাও, আর তুমি তোমার জমি ফেরত নাও। আমরা আমাদের মধ্যে সেই জমি বিনিময় করেছিলাম, তাই না? আর এখন আমার জমি তোমার এবং তোমার জমি আমার, এবং তুমি নিজেই আমাকে কাগজপত্রে আমার আঙুলের ছাপ দিতে বলেছিলে, এবং এখন তুমি আমার কাছ থেকে সেই জমি কেন চাইছো? এখন সেই জমি আমার, আর আমি এখন তোমাকে সেই জমি দেব না ভাই। সেই জমি থেকে আমার অনেক লাভ হয়েছে, আমি তোমাকে সেই জমি দিতে পারবো না। দয়া করে আমার কাছে ওই জমি চাইবে না। আরে আমার ছোট ভাই, সেদিন আমি তোমার সাথে মজা করেছিলাম যাতে তুমি ওই জমিতে কঠোর পরিশ্রম করো আর ফসল ফলাও। তুমি তোমার ছেলেকে শহরে আরো শিক্ষিত করতে পারো। এবং দেখো, এই জমির কাগজপত্র আছে, এই কাগজপত্রগুলো তোমার কাছে রেখে দাও, এবং এখন তুমি আমার জমি আমাকে ফেরত দাও। কাশেমের সব কথা শুনে আব্দুল্লাহ বলে যে, আপনি আপনার জমি ফেরত পাবেন, কিন্তু জমি ফেরত দেওয়ার আগে আমার একটা শর্ত আছে, আপনাকে তাতে রাজি হতে হবে। শর্তগুলো কি? আরে আব্দুল্লাহ পুত্র, তোমার সব শর্ত আমি মেনে নিচ্ছি, শুধু আমার জমি আমাকে ফিরিয়ে দাও। আমি তোমার সব শর্ত মেনে নিতে প্রস্তুত। চাচা, শর্তাবলী হচ্ছে আমাদের জমি এবং তার কাগজপত্র ফেরত দিতে হবে, এবং সেই জমি পেতে আমাদের 20 লাখ টাকা দিতে হবে, তবেই আমরা সেই জমি আপনাকে ফেরত দেব, এবং এই সমস্ত কাজ কাগজপত্রে দলিল হিসাবে লেখা থাকবে। তখন কাশেম মনে মনে ভাবে, আরে এই বাবা ছেলেরা ওই সোনার মুদ্রার মূল্য সম্পর্কে কি জানে? এই বাবা ছেলে দুজনেই বোকা, তারা কেবল 20 লাখ টাকার পিছনে বোকারা। আমি ওই সোনার মুদ্রা বিক্রি করে একদিনেই কোটিপতি হয়ে যাব। হ্যাঁ 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 ছেলে, আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। আমি আগামীকাল তোমাকে সব টাকা দেব এবং তোমার সব কাগজপত্রেও স্বাক্ষর করব। পরের দিন কাশেম ভোরে করিমের বাড়িতে পৌঁছান এবং সমস্ত কাগজপত্রে স্বাক্ষর করেন, এবং এর সাথে তিনি করিমকে 20 লক্ষ টাকা ভর্তি একটি সুটকেসও দেন। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কাশেম তৎক্ষণাৎ তার চাকর বিশুকে নিয়ে মাঠে পৌঁছান। শোনো বিশু, পুরো ক্ষেতটি খনন করো এবং সাথে সাথে আমার জন্য সোনা ভর্তি পাত্রটি বের করে আনো। ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি পুরো ক্ষেতটি খনন করব এবং পুরা সোনা ভর্তি পাত্রগুলো বের করে আপনাকে দেব। বিশু ক্ষেতটি খনন করা শুরু করে এবং ধীরে ধীরে পুরো ক্ষেতটি খনন করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। এটা দেখে কাশেম চিন্তিত হতে থাকে। বিশু, দেখো, তুমি কি কিছু পেয়েছো কি? না না মহাজন মশাই, এখনো কিছু পাওয়া যায়নি। আমি পুরো ক্ষেতটি খনন করেছি। বেচারা কাশেম নিজেকে অভিশাপ দিতে থাকে। ওহো আল্লাহ, এসব কি হয়েছে? আমি কিছুই পাইনি, একটিও সোনার মুদ্রাও পাইনি। ওই বাবা ছেলেরা খুব সহজেই আমাকে বোকা বানিয়েছে। জমির কাগজপত্রের সাথে তারা আমার কাছ থেকে আমার 20 লাখ টাকাও নিয়ে গেছে। ও আল্লাহ, আমি লুট হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। আমি করিমের সাথে খারাপ ব্যবহার করেছি, আমার সাথে এত খারাপ ঘটনা ঘটেছে, এখন আমার কি করা উচিত? করিম শহর থেকে এনে দুটি পাত্রে নকল সোনার মুদ্রা রেখেছিল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? যে অন্যকে প্রতারণা করে সে নিজে প্রতারিত হয়। বন্ধুরা, আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আগে কোন ধরনের গল্প দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।